তো শুভ সকাল বন্ধুরা, এই যে সামনে থেকে এসে এখন কথা বলছি। আর রান্না বান্না হলো, তো তোমাদেরকে আগেও বলেছিলাম যে এদের বাড়িতে একটু সকাল সকাল রান্না হয়। তো যেদিন থেকে আমি আসছি তো কাজ করিনি, তো কালকে চলে যাব ভাবছি, কিন্তু কি হবে জানি না। তো আমাদের যাওয়া আসা জার্নিটা নির্ভর করে ট্রেনের উপর। তো কখনো যেহেতু একটাই ট্রেন আছে দীঘা এক্সপ্রেস, ওটা থেকে আমরা যাই, মালদা থেকে মেদিনীপুর যাওয়ার একটাই ট্রেন থাকে। তো এরকম একটা প্ল্যান আছে, কালকে ভোর 6টায় চলে যাব। তো তারপরে এখন কি হয় দেখি, আগে ট্রেনটা দেখব, যদি থাকে তাহলে কালকে সকাল সকাল চলে যাব, ভোর 6টা এখান থেকে বেরিয়ে যাব। আর যদি না থাকে তাহলে তো বন্ধুরা যাওয়া হবে না, ক্যান্সেল হয়ে যাবে। আর তাড়াতাড়ি যেতে পারলে ভালো, কারণ এদের 1 তারিখ থেকে স্কুল আছে, তো সেই কারণেই। তো রান্না বান্না আজকে আমি করলাম। মা কালকে আসার পর থেকে শরীরটা খুব খারাপ মনে করছে আর কি। ওই যে টোটোতে এসেছিলো না, তো ওই জার্নিটা করার পরে মায়ের তো এমনি থেকে আগে থেকে শরীরটা খারাপ ছিল, তো কালকে আসার পরে আরও শরীরটা খারাপ লাগছে। তো মা একটু দেরি থেকে উঠছিল, তো আমি ভাবলাম আছে যেহেতু আমি রান্নাটা করে দিই, তো আজকে আমি রান্না করলাম। এখন রান্না বান্না কমপ্লিট হলো, তো এখন স্নান করব, তারপরে খাবো। তো বন্ধুরা, সকাল সকাল এদের ঘরে রান্না হয়। তো এরা কিন্তু সব কলার মোচা খায় না, শুধু যেটা বিচি কলা সেটার মোচা খেত। কিন্তু আমি যখন ওখানে খাই, তো আমি বললাম না এটা খাওয়া যায়, তো আমি বললাম যে এটা খাওয়া যায়। তো তারপরে না এটা রেখে দিয়েছে, না হলে ওরা ফেলে দিত। তো যাই হোক, এটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এটা দিয়ে আলু ঘন্ট করব। এরা যে কোনো কলার মোচা খায় না। আমার ঠাকুমা যখন ছিল তখন শুধু যেটা বিচি কলা সেটা হচ্ছে আমাদের বাড়িতে ছিল, তো সেটাই খাওয়া হতো। তো আমি যখন এদেরকে বললাম, তো বলছে ঠিক আছে রান্না কর, কেমন করে রান্না করছিস দেখি। তারপর সব কিছু নিয়ে ছাড়িয়ে টাড়িয়ে কুচি করে কেটে নিয়ে রান্না করলাম। এবার হচ্ছে ওদের তো সকালে রান্না হয়, ভাতটা হয়ে গেছে, আরেকটা তরকারি হয়ে গেছে, তো শুধু এটাই বাকি আছে। তো এটা এখন কুচি করে কেটে নিচ্ছি। আর এদের একটা নিয়ম আছে, যখন রান্না করি না, তখন এই উনান পাড়ে সবাই মিলে একসঙ্গে যখন বসে থাকি, তখন কিন্তু ব্যাপক লাগে। তো এটা রান্না করার জন্য মোচাটা হচ্ছে কুচি করে কেটে নিয়েছি, তারপর এটা সিদ্ধ হতে দিয়েছি। তারপরে একটু পরে আমার ভাই হচ্ছে নিয়ে আসলো এই যে এটা বেথে শাক। তো কিন্তু এটা বেথে শাক কিন্তু যেটা জমিতে হয় সেটা না, এটা হচ্ছে হাইব্রিড। ওর একটা জায়গা কিনেছে, তো ওইখানে লাগানো আছে একটা গাছ। একটা গাছে কিন্তু অনেকগুলো ডগা পাওয়া যায়, দেখতে কিন্তু ব্যাপক লাগছে দেখো, আর খেতেও সেরকম। তো এটা কিন্তু আমি কিন্তু রান্না করিনি, এটা হচ্ছে মানে চাটনি করেছিলাম, যেটাকে ভর্তা বলি, লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে সেদ্ধ করে তারপরে রান্না। এই শাকটা দেখলে কিন্তু একদম মন ভরে যাচ্ছে, কত বড় বড় পাতাটা। আর কেউ কি ভাবতে পারবে যে একটা গাছে এতগুলো ডগা হয়েছে? এটা কিন্তু কখনো খাইনি। আমি ছোটবেলা থেকে দেখেছিলাম এখানে যে বাংলাদেশি বাড়িগুলো আছে তাদের প্রত্যেকটা বাড়িতে একটা করে গাছ ছিল। তো শুধু দেখতাম যে কিভাবে রান্না করে বা নাই করে, এটা কিন্তু কখনোই দেখতাম না। তারপরে যাই হোক, আমাদের মধ্যে এটা হয়ে গেল। তো মোচাটা রান্না করার জন্য আলুটা ভেজে তুলে নিচ্ছি, নেওয়ার পরে সেদ্ধ করে। তো এটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর এখানকার জলের কিন্তু প্রচুর আয়রন, যে কোনো তরকারি রান্না করার পরে কিন্তু এত বিদঘুটে কালো হয়ে যায়, দেখতে কিন্তু খুব বাজে লাগে। তো সব কাপড় চোপড় সব কিছুই বলো না কেন, একদম এই কালারটা চলে আসে। কাপড় চোপড়েরও সেম, এরা মানে সব জায়গায় রান্না করতে পারে না সব জায়গার জল দিয়ে। একটা হচ্ছে গভীর টিউবওয়েল আছে, সেই জলটা দিয়ে রান্না করে আর কাপড় কাচে। আর মোটরের জল দিয়ে শুধু হয়তো কখনো কাপড় কাচে, কখনো কাচে না। আর থালা বাসন মাজার জন্য ব্যবহার করে, ভাতটা রান্না করতে গেলেও ওই গভীরের জল দিয়ে নিয়ে আসে। তো এই যে মোচাটা সুন্দর করে ঘন্ট করে রান্না হয়ে গেল। ভয়েসটা যেহেতু পরে দিয়েছি, কিন্তু খাওয়ার পরে সবাই প্রশংসা করছিল যে খুব সুন্দর হয়েছে, এত টেস্টি হয়েছে, আমি নাকি কিভাবে রান্না করেছি। তো সবাই বলতো, আগে কিন্তু ওরা কেউ খেতে শেখেনি, তখন খাওয়ার পরে বলছে কিভাবে রান্না করছে, সবাই বলছে এবার থেকে আমরাও রান্না করব, না হলে কিন্তু এগুলো আমাদের ফেলে দেওয়া হতো। আর আমিও তো আগে শিখিনি, আমি তো মেদিনীপুর গিয়ে এটা শিখেছি, না হলে তো আগে আমিও শিখিনি। খাওয়া দাওয়া কমপ্লিট, এইমাত্র খাওয়া দাওয়া হলো। তো বলেছিলাম আরও একটা জায়গায় যাব আজকে, তো এই যে স্নান করতে যাব, এখন রেডি হচ্ছি। তো চলো আগে স্নানটা করে আসি, তারপরে এসে রেডি হব। বন্ধুরা, বলেছিলাম যে আজকে একটা জায়গায় যাব, তো এই যে দেখো রেডি হয়ে গেছি আর এখন বের হচ্ছি। আর টোটোটা হয়ে গেছে, এটাই হচ্ছে লাস্ট ছিল ঘোরাঘুরি। তো চলো।
আমাদেরকে আগের দিনে বলে দিয়েছিলাম যে আমু যাব একটা জায়গায়, তো বিয়ে হয়ে গেল আমি জানতে পারিনি। যখন আমি লাইভ করতাম তখন আমাকে সবাই কমেন্টে বলতো যে দিদি বিয়ে হয়ে গেল, তুমি আসলে না, বিয়ে বাড়িতে তুমি নেই। তো সবাই আমাকে এই ধরনের একটা করে কমেন্ট করতো। তো যাই হোক, তারপরে এখানে আসার পরেও তো বাড়িতে সবাই বলছে যে হ্যাঁ বিয়েতে যেহেতু যেতে পারিনি তো এখানে যাও। বিয়ে বলতে কার বিয়ে বলো তো? বিয়েটা হচ্ছে আমার ভাইয়ের। তো বিয়ে বাড়িতে আমি আসতে পারিনি, আমার বাচ্চাগুলোর পড়াশোনা চলছিল, পরীক্ষা চলছিল, টিউশনি সব কিছু মিলিয়ে কিন্তু একাকার। ওই মুহূর্তে কিন্তু আসাটা আমার সম্ভব কখনোই হয় না, যেহেতু আমি বাচ্চাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি সবসময়। তো সে সব কিছু বড়সড় অনুষ্ঠান কেন, এমনকি আমার ভাইয়ের বিয়েটাও বিসর্জন দিয়েছি, কখনো ভাবিনি যে আমি বিয়ে বাড়িতে যাব, আনন্দ করব। যেহেতু আমি একাই একটা বোন, আর লাস্ট এই ভাইটা বিয়ে বাড়ি ছিল, তাও কিন্তু কোনো কিছুই পরোয়া করিনি। তো যাই হোক, বিয়েতে যেতে পারিনি, তো কী হয়েছে, তারপরে এই যে এসেছি। আসার পরে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু টিফিন দিয়েছিল। টিফিন খাওয়ার পরে আমরা কিন্তু দুজন মিলে বসে, এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ, আমরা একসঙ্গে মিলে বসে হচ্ছে ভাত খাচ্ছি আর গল্প করছি। তারপরে হচ্ছে আমাদের মধ্যে একটা নিয়ম, কোথাও যদি আমরা যাই বেড়াতে তাহলে সবার বাড়িতে বাড়িতে ঘুরতে যাই। তো ওরা ওর কাকার বাড়ি আর মামার বাড়ি, জেঠুর বাড়ি, সব প্রত্যেকটা বাড়িতে আমাদেরকে ঘোরালো। এই যে দেখো এখানে এত সুন্দর একটা লেবু গাছ, টস টস লেবুগুলো ধরে আছে, মানে হাতটা দিলেই পড়ে গেল। তো আমি হাত দিয়ে লেবুটা দেখছিলাম, তারপরে কি বলো তো, টস করে ছুটে গেল। তখন তারপরে ওই বাড়ির কি হবে জানি না, হয়তো মা হবে, মাসিমাটা বলছে যে তুমি নিয়ে চলে যাও, এগুলো আমাদের অনেক আছে। সব কমপ্লিট হয়ে গেছে, আর গেছিলাম একটু ঘুরতে পাড়ায়, তো ঘুরে এলাম। আর এখন চলে যাব ভাবছি, রেডি হয়ে গেছি। তো কাপড় চোপড় আনিনি, যেমন রেডি ছিলাম ওইভাবেই আছি, এখন শুধু বের হবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমাদের জন্য টোটো খুঁজতে গেছে, তো এখন চলে যাবো। তারপরে খাওয়া দাওয়া শেষে আমাদের এখন বিদায়বেলা, তো আমরা বিদায় নিয়ে নিয়েছি, ওখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে রাস্তায় একটু ভাবলাম তোমাদেরকে এই গ্রামের দৃশ্যগুলো একটু হলেও তোমাদেরকে দেখাই, উপভোগ করাই। তারপরে একদম সোজা বাড়িতে চলে এসেছি। আর দেখো জ্যোৎস্না রাত, এখানে চাঁদের আলো দেখা যাচ্ছে, আর নিচে আমরা রান্না করছি। কেমন একটা দেখো স্মৃতি মনে হয় ফিরে পেয়েছি, পুরনো স্মৃতি এরকম মনে হচ্ছে। সেম এই জায়গাটায় মা রান্না করতো, আমরা উনুনের ধারে চারদিক দিয়ে সবাই মিলে 4 ভাই বোনে বসতাম। সেম সেই স্মৃতিটা আজকে মনে পড়ে গেল। জ্যোৎস্না রাত দেখতে পাচ্ছি আর গাছের নিচে রান্না করা, সত্যি কেমন একটা যেন লাগছে না। এত এই উপভোগগুলো হয়তো আর আমি পাবো না, হয়তো 1 বছর পরে। তো যাই হোক, রান্না করছি বলতে আমরা যখন সবাই মিলে খেয়ে এসেছি, তো ভাত এখন রান্না করব না। তো বৌদি বলছে যে বাবার জন্য শুধু করে দেব। তো বাবার জন্য এখানে বানাচ্ছে চিতই পিঠা, কিন্তু বাবার নাম বলে বানাচ্ছে, কিন্তু পুরো বাড়ির লোক সবাই মিলে খেয়ে নিলাম। হাত দিয়ে আর আটাটা মাখালাম না, এইভাবে চামচ দিয়ে একটা মেখে নিলাম। তো বন্ধুরা, কুটুম বাড়ি থেকে চলে এলাম, আসার পরে তো এই যে দেখো ঘরে এখন রান্না করছি। তো এখন ভাত রান্না হবে না, যেহেতু আমরা খেয়ে এসেছি, আর বাবা মা আর আমার ভাই আছে, ছোট ভাইটা, তো ওই জন্য ওদের জন্য এখন আর ভাত রান্না করব না। তো এই যে পিঠা বানাচ্ছি, কি বলে এটাকে, চিতই পিঠা। তো এখন পিঠা বানাবো, আর মাংস রান্না করছে, আর এখন মাংস আর পিঠা খাওয়া হবে। আর এখন ভাত রান্না করব না, কারণ আমরা সবাই খেয়ে এসেছি। তো বলছে সবাই এখন কেউ ভাত খাবে না, তাহলে এটাই করে নিই, চিতই পিঠা আর মাংস ছিল দুপুরে, তো ওই মাংসটাই এখন রান্না করব। তো চলো, যেহেতু গাছতলায় রান্না করছি, কিন্তু এখানে কেউ নয় এত ঠান্ডার, শুধু বাবা আর আমি আছি। বাবা হচ্ছে মাংসটা রান্না করছে। বাবা কিন্তু মাংস রান্না করতে প্রচুর ভালোবাসে। আমার বাবার একটা নেশা, যদি মাংস রান্না হয় তাহলে মাকেও বসতে দেবে না, আর কাউকেই না, বাবা নিজেই রান্না করবে। তো এই যে উনানের রান্না হচ্ছে, তাই এত ধোয়া, মাংসটা তোমরা দেখতেই পেলে না। যাই হোক, মাংস রান্না হয়ে গেল, তার মধ্যে চলে এসছে রাজু। তো রাজু যখন এসছে তখন বলছি তাড়াতাড়ি করে একটু, মাংসটা কিন্তু কমপ্লিট হয়নি, সম্পূর্ণ হয়নি, তাই একটু নামিয়ে রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পিঠা, যেহেতু ও এসছে তাহলে হয়তো খেয়ে যেতে পারবে, সেই জন্য তাড়াতাড়ি করে মাংসটা নামিয়ে এই চিতই পিঠাটা দিয়ে দিলাম। যদি দুটোও হয় তাহলে ও খেতে পারবে, খেয়ে যেতে পারবে, তা না হলে তো ও আবার চলে যাবে।
তো যাই হোক সব কিছু রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি কিন্তু খাইনি, যে রাধে সে কিন্তু কখনোই খেতে পারে না। যাই হোক ওগুলা দেখে দেখে মনে হয় খাওয়ার এনার্জিটাই চলে গেল। তো তারপরে সবার শেষে সবার খাওয়া দাওয়া শেষ, সবাই কিন্তু শুয়েও পড়েছে, ঘুমিয়েও পড়েছে। আর এখানে আমি বসে বসে একটু ভাত খেয়ে নিলাম। আর রিয়া আমাকে জলটা এনে দিচ্ছে। আমি বলছি বাইরে আর বসবো না, এই সোফায় বসে বসে খেয়ে নেব। তারপর রিয়া জলটা এনে দিল। খাওয়ার জন্য কেমন একটা ইচ্ছা নেই, কারণ আমরা খেয়ে এসেছি, তো সেখানে গিয়েছিলাম, ওইখান থেকে সবাই পেট ভরে খেয়ে এসেছি, তো খাওয়ার কোনো একটা এনার্জি ছিল না। তো আজকের মতো খাওয়া দাওয়া দিয়ে শেষ করি। কেমন সবাই ভালো থেকো।